গোলান মালভূমিতে হামলার চড়া মাশুল গুনতে হবে হিজবুল্লাহকে, হুঁশিয়ারি ইসরায়েলের। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত তেল আবিবের মন্ত্রিসভায়। ইসরায়েলে এরদোগানের হামলার হুমকি ঘিরে তেল আবিব আঙ্কারা উত্তেজনা। তুর্কি প্রেসিডেন্টকে সাদ্দামের পরিণতি ভোগের হুঁশিয়ারি নেতানিয়াহু প্রশাসনের। জার্মানিতে যুক্তরাষ্ট্র দূরপাল্লার মিসাইল মোতায়েন করলে একই পদক্ষেপ নেবে রাশিয়া। হুঁশিয়ারি পুতিনের, অভিযোগ স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে ওয়াশিংটনের পদক্ষেপ। শিরোনাম দেখছিলেন, এসবের বিস্তারিত এবং আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে হামলার মধ্য দিয়ে রেড লাইন অতিক্রম করেছে হিজবুল্লাহ, তাই চড়া মাশুল গুনতে হবে তাদের, এমন হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার জরুরি বৈঠকে। লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হিজবুল্লাহ। হুমকি ধামকির পাশাপাশি পাল্টাপাল্টি হামলাও হয়েছে লেবানন সীমান্তে। গোলান মালভূমির মাজদাল শামসে হামলার জেরে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার জরুরি বৈঠক। হিজবুল্লাহকে দায়ী করে উপযুক্ত জবাবের সিদ্ধান্ত হয় সেখানে। পরবর্তী কৌশল নির্ধারণের দায়িত্ব দেয়া হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে। ইসরায়েলি শিশুদের রক্ত বৃথা যাবে না। আমি আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনায় নর্দার্ন কমান্ডের সাথে সাক্ষাৎ করেছি। হিজবুল্লাহ এ অঞ্চলে ইরানের প্রক্সি। হাস্যকরভাবে তারা হামলার দায় অস্বীকার করছে, তবে তারাই হামলা চালিয়েছে এবং এর জন্য চড়া মূল্য দিতে হবে। বৈঠকের পরপরই লেবাননের দক্ষিণে বড় ধরনের অভিযান চালায় তেল আবিব। ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে 12 দফা হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। তবে পাল্টাপাল্টি এসব হামলা গত 9.5 মাস ধরে অঞ্চলটির নিয়মিত ঘটনা। হামলার পরিসর বাড়বে কিনা তা নিয়েই বাড়ছে উদ্বেগ। সবাই উপস্থিতির উপর নজর রাখছে। যুদ্ধ নিয়ে ভয় আছে। পরিস্থিতি আরো খারাপ হবে কিনা আল্লাহ জানে। এখনো ভয়ের কিছু নেই, জনজীবন স্বাভাবিকই আছে। এ ধরনের পরিস্থিতি আমরা আগেও দেখেছি। চলমান উত্তেজনার মধ্যে লেবানন ও সিরিয়ার কিছু অবস্থান থেকে সরে গেছে হিজবুল্লাহ, এমন তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মাজদাল শামসে হামলার ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। হিজবুল্লাহ ও তেল আবিব দুপক্ষকে সংযত থাকার আহ্বানও জানিয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 450 প্রাণহানি হয়েছে লেবাননে, যার মধ্যে 350 হিজবুল্লাহ সদস্য। গোষ্ঠীটির হামলায় ইসরায়েলে মৃত্যু হয়েছে 23 বেসামরিক ও 17 সেনার। সংঘাতের জেরে দেশটির সীমান্তবর্তী অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে 60,000-এর বেশি মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনাকে কেন্দ্র করে বিলম্বিত হয়েছে বৈরুত অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট। বিপাকে লেবাননগামী কয়েক হাজার যাত্রী। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রোববার বিলম্বিত করা হয়েছে লেবানন মিডল ইস্ট এয়ারলাইনের লন্ডন ও কোপেনহেগ থেকে বৈরুত অভিমুখী অন্তত 6টি ফ্লাইট বিলম্বিত হয়েছে আরও কয়েকটি দেশেও। রোববারের বদলে ফ্লাইটগুলো সোমবার যাত্রা শুরু করবে, প্রাথমিকভাবে এমনটা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি না হলে আরও বাড়তে পারে বিলম্বের সময়। শনিবার ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারপরই দুপক্ষের মধ্যে চড়েছে উত্তেজনা পারদ, যার জেরে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে লেবাননের এয়ারলাইনগুলোকে। গাজায় আবারও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েই হামলা শুরু করছে ইসরায়েলি বাহিনী। সোমবার মধ্য গাজার বুরেইজ ও নুজেইরাত শরণার্থী শিবির থেকে সরে যেতে বলা হয় ফিলিস্তিনিদের। 29,000 মানুষ আশ্রয় নিয়েছিল ক্যাম্পগুলোই। যান চলাচলের ব্যবস্থা না থাকায় তড়িঘড়ি করে পায়ে হেঁটেই ছুটতে শুরু করে বাসিন্দারা। যদিও গন্তব্য জানা নেই তাদের। সরে যাওয়ার যথেষ্ট সময় না দিয়েই শুরু হয় বিমান হামলা। যুদ্ধ বিমান, ড্রোন থেকে রাতভর চলে বোমাবর্ষণ। নুজেইরাতে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ঘরবাড়ি। গাজা সিটির আল হাওয়া এবং দক্ষিণের শহরগুলোতেও হয়েছে একই রকম হামলা। এর আগে দক্ষিণের রাফাহ ও খান ইউনিস এবং উত্তরে গাজা সিটি থেকে সরে মধ্য গাজার ক্যাম্পগুলি যেতে বলা হয়েছিল ফিলিস্তিনিদের। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে গাজার 86% এলাকা এখন উচ্ছেদ নির্দেশের আওতায়।
কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোমে অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি নেই। রোববার ইতালির রাজধানী রোমে এই বৈঠক হয়। বৈঠকে যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইসরায়েলের প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেজ এ প্রকাশিত হয়েছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইসরায়েলের দাবি দেওয়া। বলা হয়েছে গাজার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মাঝে আরও জায়গায় চেকপয়েন্ট বসাতে চায় ইসরায়েল। এছাড়া দখল নিতে চায় গাজা মিশর সীমান্ত এলাকাও। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অনুপস্থিত ছিল হামাস প্রতিনিধি। এদিকে আলোচনায় অগ্রগতি না হওয়ায় আবারও বৈঠক হবে বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টাপাল্টি কথার লড়াই আর হুমকি ধামকিতে নতুন করে উত্তেজনা ছড়ালো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। জবাবে এরদোগানকে সাদ্দাম হুসেইনের পরিণতি স্মরণ করতে বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তুর্কি প্রেসিডেন্টকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আগেই ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছেন, এবার দিলেন দেশটিতে হামলার হুঁশিয়ারি। এরদোগানের বার্তা, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হলে তার দেশ লিবিয়া ও নাগর্নো কারাবাখে প্রবেশের মতো ইসরায়েলের বেলায়ও একই সিদ্ধান্ত নিতে পারে। আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে। যেভাবে আমরা কারাবাখ কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি তাদের বেলায়ও একই পদক্ষেপ নিতে হবে, আর তা না করার কোনো কারণও নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি। এরদোগানের মন্তব্যের পরই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ চড়েছে আরেক দফা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ্জের দাবি, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের পথ অনুসরণ করছেন তুর্কি প্রেসিডেন্ট। আর বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এরদোগানকে স্বৈরশাসক আখ্যা দেন। প্রেসিডেন্ট এরদোগান আবারও খ্যাপাটে হয়ে গেছেন। তিনি মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক। বিশ্ব, বিশেষ করে ন্যাটো সদস্যদের অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে এরদোগানের বিদ্বেষপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানাতে হবে। হামাসের প্রতি তার সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। আমরা একজন স্বৈরশাসকের হুমকি মেনে নেব না। ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার জবাব দিতে দেরি করেনি আঙ্কারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দিয়েছে বিবৃতি, যাতে বলা হয়েছে হিটলারের অত্যাচারের যেমন অবসান ঘটেছে, তেমনি হত্যাকারী নেতানিয়াহুকেও একদিন থামতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র কয়েকটি বিশ্বাসঘাতক দেশের সহায়তা নিয়েও হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রতিরোধ বাহিনীকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এমন দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বলেন, দিন দিন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনীরা আরও শক্তিশালী হয়ে উঠছে। এই নেতা গোটা ইসরায়েলকে অপরাধীদের চক্র আখ্যা দিয়েছেন। রোববার দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার সময় এসব কথা বলেন খামেনি। آنان که به من یا به نامزدهای رقیب سر دغدغه‌مندی و زشت‌ترین چهره یک ইহুদি শাসকরা দিন দিন নিজেদের কুৎসিত চেহারা প্রকাশ করছে। তারা সরকার নয়, বরং অপরাধী, খুনি আর সন্ত্রাসীদের একটি দল। প্রতিরোধ বাহিনীগুলো দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। আমেরিকা ও কিছু বিশ্বাসঘাতক দেশের সহায়তা নিয়েও প্রতিরোধ বাহিনীকে পরাস্তে ব্যর্থ হয়েছে ইহুদিরা। দখলকৃত পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি তাণ্ডব। সোমবারও বিভিন্ন এলাকায় ধরপাকড় চালিয়ে আটক করা হয়েছে 7 ফিলিস্তিনিকে। বার্তা সংস্থা ওয়াফা জানায়, রোববার তুলকারেম শরণার্থী শিবিরে ব্যাপক তল্লাশি অভিযান চালায় সেনারা। সামরিক চেকপোস্টের কাছে আটক করা হয় এক কিশোরকে। বেথলেহেম নাবলুজ শহরেও শরণার্থী শিবিরে চলে সাঁড়াশি অভিযান। আটক করা হয় কয়েকজনকে। ব্যাপক ধরপাকড় চলে নাবলুজের দক্ষিণাঞ্চলেও। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই সন্ত্রাস বিরোধী অভিযানের নামে হামলা চালানো হচ্ছে পশ্চিম তীরেও। প্রায় 10 মাসের যুদ্ধে পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন 5 শতাধিক ফিলিস্তিনি। জার্মানিতে যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে একই পদক্ষেপ নেবে রাশিয়াও। রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে নেভি দিবসে দেয়া ভাষণে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোতে হামলা চালানোর মতো দূরত্বে তারাও ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। সম্প্রতি ন্যাটো এবং ইউরোপের প্রতিরক্ষার স্বার্থে 2026 সাল নাগাদ জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। পুতিনের হুঁশিয়ারি ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।
2026 года 2026 সালে জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা আমাদের নজরে এসেছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, প্রশাসনিক ও শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামো এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সীমার মধ্যে পড়বে। তাদের সিদ্ধান্ত স্নায়ুযুদ্ধের সময়কে মনে করিয়ে দিচ্ছে। ওয়াশিংটন যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে আমরা আমাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো সহ একই ধরনের পদক্ষেপ নেব। которые в перспективе могут পানিতে তলিয়ে যাওয়ার রাস্তাতেই গাড়ি নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCN জানায়, রোববার চীন সীমান্তবর্তী সিনিজু এলাকা পরিদর্শন করেন কিম। সেখানে বন্যা দুর্গতদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সুপার টাইফুন গায়েমির প্রভাবে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ সিনিজু এলাকা। পানিবন্দী 5,000 বাসিন্দা। আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে 10টি প্লেনের ব্যবস্থা করেছে সামরিক বাহিনী। অর্ধেক দিনের মাঝেই 4,200 বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে KCN। তাও সামরিক বাহিনীর তৎপরতা নিয়ে অসন্তুষ্ট কিম। দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারে কড়া ভাষায় নির্দেশ দেন তিনি। টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময়ে রোববার মধ্যরাতে দেশটির নির্বাচন কমিশন জানায় 51% ভোট পেয়েছেন তিনি। রোববারের নির্বাচনে ভোট পড়েছে 80%। যদিও একাধিক বুথ ফেরত জরিপে এগিয়েছিলেন বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস। তবে নির্বাচন কমিশনের দাবি তিনি ভোট পেয়েছেন 44%। এদিকে ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী। ফলাফলকে চ্যালেঞ্জ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে নির্বাচন চলাকালীন বেশ কয়েকটি স্থানে ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটেছে। কারাগারে জায়গার সংকটের কারণে কঙ্গোতে একদিনে ছেড়ে দেওয়া হলো 4 শতাধিক বন্দীকে। সম্প্রতি দেশটির সবচেয়ে বড় মাকালা কারাগারের শোচনীয় পরিস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। তোপের মুখে কয়েদি কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে মুক্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ধাপে ধাপে মোট 7,000 বন্দীকে মুক্তি দেওয়া হবে। মেঝেতে এমন গাদাগাদি করে শুয়ে থাকা দৃশ্য কঙ্গোর মাকালা কারাগারে। 1957 সালে তৈরি 1,500 বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটিতে বর্তমানে কয়েদি রয়েছে 15,000-এর বেশি। জায়গার অভাবে বাধ্য হয়ে যে যেখানে সুযোগ পান সেখানেই রাত্রি যাপন করেন। জনবহুল কারাগারটিতে নেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি। চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত কয়েদিরা। কারাগারটিতে অপুষ্টি ও চিকিৎসার অভাবে প্রতিদিনই কয়েদি মৃত্যুর অভিযোগ উঠছে। 6 মাস কারাভোগের পর গত মার্চে মুক্তি পাওয়া এক সাংবাদিক মাকালা কারাগারের এই শোচনীয় পরিস্থিতির চিত্র সামনে আনেন। তার ধারণ করা কারাগারের ভেতরের ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কঙ্গো জুড়ে সমালোচনার ঝড় ওঠে। মাকালা কারাগার যখন তৈরি করা হয়েছিল তখন 1,500 কয়েদির থাকার ব্যবস্থা ছিল। সে সময় কিনশাসায় 20 লাখ মানুষ বসবাস করত, আর এখন রাজধানীতে বসবাস করে 1.5 কোটি মানুষ বেড়েছে, তাই অপরাধী সংখ্যাও বাড়ছে। কিন্তু অতিরিক্ত এই কয়েদিদের রাখার কোনো ব্যবস্থা এতদিনে করা হয়নি। দেশটির বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে কয়েদিদের বেশিরভাগই কোনো সাজা ছাড়াই কারাভোগ করছেন। এমন পরিস্থিতিতে বিচার ব্যবস্থা সংস্কারের জোরালো দাবি ওঠায় সমালোচনার মুখে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে 7,000 কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রথম দফায় ছাড়া পেয়েছে 4 শতাধিক বন্দী। প্রাধান্য দেওয়া হচ্ছে অসুস্থদের। কোনো বিচার ছাড়াই আমি 1 বছর ধরে জেলে বন্দী। এখানকার পরিবেশ খুবই শোচনীয়। প্রতিদিনই বন্দীরা মারা যাচ্ছে। যে খাবার দেওয়া হয় সেটিও নিম্নমানের। এই কারাগারে মানুষ যে কতটা খারাপ অবস্থায় আছে তা কল্পনারও বাইরে। কঙ্গোর বেশিরভাগ কারাগারে রয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ কয়েদি। জাতিসংঘের তথ্যে চলতি বছরের প্রথম 3 মাসে দেশটিতে কারাগারের ভেতর শতাধিক বন্দীর মৃত্যু হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চলতি বছর অলিম্পিকের আসর ঘিরে চলছে একের পর এক রাজনৈতিক বিতর্ক। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া বেলারুশের অ্যাথলেটদের জাতীয় পরিচয়ে অংশগ্রহণের সুযোগ না দিলেও ইসরায়েলেরা পাচ্ছে সেই সুযোগ। এর মধ্যে নানা ভুলভাল নিয়েও চলছে আলোচনা। কখনো দেশের নাম পাল্টে দেয়া, তো কখনো ভুল জাতীয় সঙ্গীত বাজানো। প্যারিস অলিম্পিকের এবারের আসরে দক্ষিণ কোরিয়ার নামই পাল্টে দিলেন ঘোষক। সবচেয়ে বড় আক্ষেপের বিষয়, তাদের পরিচয় করিয়ে দেয়া হলো ঘোর শত্রু উত্তর কোরিয়ার নামে।
এমন কাণ্ডে মহাক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া শিবির। অভিযোগের পর দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমন কিছু প্রত্যাশা করিনি, কারণ এটা একটা দেশের নাম। কখনো ভাবতে পারিনি অলিম্পিক কমিটি একটি দেশকে ভুল নামে ডাকতে পারে। এখানেই শেষ নয়, একদিনের ব্যবধানে আরও একবার ক্ষমা চাইতে হলো অলিম্পিক কমিটিকে। পিয়েরা মাউরা স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর সাথে দক্ষিণ সুদানের পুরুষ বাস্কেটবল দলের খেলার আগে বেজে উঠল সুদানের জাতীয় সঙ্গীত। ভুল ধরিয়ে দেওয়ার পর তা বন্ধ করা হয়। এরপর বাজানো হয় দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত। অথচ তাইওয়ানের বেলায় ঘটেছে উল্টো কাণ্ড। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে চায়না তাইপেই নামে অংশগ্রহণ করে অ্যাথলেটরা। তবে অলিম্পিক ঘোষক তাদের পরিচিতির সময় উচ্চারণ করলেন তাইওয়ান নামটি। আমার প্রথম অনুভূতি অসাধারণ ছিল। আমাদের চাইনিজ তাইপেই নাম ব্যবহার করতে হয় অলিম্পিকে, কিন্তু তাইওয়ান নামটি বিশ্বে পরিচিত। তাই যখন আমাদের প্রকৃত নামটি উচ্চারিত হলো, সবাই উল্লাসিত হয়ে ওঠে। পশ্চিমা নীতির প্রতিফলন বারবারই স্পষ্ট হয়েছে এবারের আসরে। ইউক্রেনে হামলার জেরে বেলারুশ ও রাশিয়ার অ্যাথলেটদের জাতীয় পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবার। তবে গাজায় বর্বর আগ্রাসনের পরও নিজ দেশের ব্যানারেই খেলছে ইসরায়েলিরা। বিতর্কের শুরু অবশ্য অলিম্পিক উদ্বোধনেরও বেশ আগে থেকে। অ্যাথলেটদের হিজাব পরায় নিষেধাজ্ঞা নিয়ে বেশ কিছুদিন চলে আলোচনা সমালোচনা। অন্য দেশের প্রতিযোগীরা ছাড় পেলেও হিজাব পরে অংশ নিতে পারেননি ফরাসি অ্যাথলেটরা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এখনো ভয়াবহ দাবানলের কবলে কানাডার পর্যটন নগরী জাসপার। আগুনেই পুড়ে গেছে খোদ ফায়ার সার্ভিস প্রধানের বাসভবন। এর মধ্যে ধ্বংস হয়েছে ঐতিহাসিক শহরটির 1/3। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নগরীর জাতীয় উদ্যান এখনও নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে বিখ্যাত জাসপার ন্যাশনাল পার্কের দাবানল। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রায় এক সপ্তাহ ধরে চলমান দাবানলে জাসপার থেকে সরানো হয়েছে 25,000-এর বেশি পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের। প্রতি বছর শহরটি ভ্রমণে যায় 25 লাখেরও বেশি মানুষ। গত বুধবার অঞ্চলটিতে বজ্রপাত থেকে সূত্রপাত হয় এই আগুনের। দর্শক, যমুনা আইডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।